চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি চিত্রনায়ক কায়েস আরজুর কাছে। ফিরে এলাম আবারও, যেটি বলছিলাম যে বর্তমান ব্যস্ততা নিয়ে আগে শুনবো নাকি সম্প্রতি যে চলচ্চিত্রে কাজ করা হয়েছে সেটা নিয়ে কথা বলবো? বলুন আপনার ইচ্ছে। দেশের পরিস্থিতি এই কারণে একটা ছবি শুটিংয়ে যাওয়ার কথা ছিল এই মাসের ফার্স্ট উইক থেকে। এটার কিছুদিন আগে মহরত হলো। ছবির নাম ছিল গভেট, এটা পরিচালনা করছেন দেবাশিস সরকার। তো ছবিটার প্রযোজনা সংস্থার সাথে কথা হয়েছে, প্রযোজক উনি সারওয়ার ভাই। উনি জানালেন যে আসলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আরও 20-25 দিন পিছিয়ে দিয়েছি, হয়তো এই মাসের লাস্টের দিকে হয়তো শুটে যাব। গবেট নামটা কিন্তু নামের ভেতরে একটা রহস্য রহস্য ব্যাপার, কিংবা বলা যায় যে একটা বলা যায় না যে অন্যরকম একটা এন্টারটেইন কিংবা রহস্যই বলা যায় এক কথায়। যদি একটু জানতে চাই যে গল্পটা নিশ্চয় আপনি শুনেছেন, আপনার কেমন লেগেছে? খুবই ভালো। আমাকে যখন আসলে এই ডিরেক্টর দেবাশিস সরকার দাদা, ওনার সাথে এটা আমার সেকেন্ড কাজ। ওনার সাথে একটা ছবি করেছে আমার গত 26শে জানুয়ারি, এটা রিলিজ হয়েছে। এটার মোহনা মুভিজের ছবি ছিল রুখে দাঁড়াও। তো ওনার সাথে কাজ করতে গিয়ে গত বছর শ্যুট করেছিলাম। তো ওনার খুবই ভালো লেগেছে, ওনার চিন্তাভাবনা সব কিছু। ওনারা সিনিয়র, মানে উনি ইনভলভ ছিলেন একটা সময় বেদের মেয়ে জ্যোৎস্না ছবির সাথে। হ্যাঁ, বেদের মেয়ে জ্যোৎস্না যিনি ডিরেকশন দিয়েছেন এটা ওনারই স্বীকৃত, তোজামেল হক বকুল সাহেব। যাই হোক, এত সিনিয়র একজন ডিরেক্টরের সাথে কাজ করতে পেরেছি। পরবর্তী আবার এই গভেটের সুযোগ উনি চেয়েছেন আমাকে। পরে গল্প শোনালেন, গল্প শোনানোর পর আমার কাছে মনে হয়েছে যে মানে আমার চিন্তার উপর দিয়ে গেছে গল্প শোনার পর। মানে তো গভেট এক কথায় বলবো যে আমাদের দেশের, মানে আমরা যারা প্রত্যেকে আসলে আমরা নিজেরাই যার যার জায়গায় গভেট, আমরা গভেট হয়ে থাকি। আমরা বলতে পাই না, আমরা সাহস পাই না, আমরা বাধা পাই, সেখান থেকে গভেট। মানে অনেক ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন গল্পের ভেতরে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, বোঝানোর আছে। রাইট। আর এই গল্পের মানে সাবজেক্টটা এমন যেটা ইন্টারন্যাশনালি ইয়ে করবে। মানে আমাদের দেশে একেবারে হাতে গোনা এই ধাঁচের গল্প হয়েছে, একেবারে হাতে গোনা একটা দুইটার উপরে মনে হয় না। কারা কারা কাজ করছেন আপনার সাথে সহশিল্পী হিসেবে? আমার সাথে কাজ করছে হায়াত আঙ্কেল আছেন, আবুল হায়াত আঙ্কেল, দিলারা জামান আন্টি আছেন, নাদের চৌধুরী ভাই আছেন, এরকম অনেকে আছেন। ক্যারিয়ারের শুরুটা কি করে হয়েছিল যদি একটু বলতেন? আমার প্রথম ছবি প্রয়াত হাসিবুল ইসলাম মিজান পরিচালিত। 2007 সালে। হ্যাঁ, হাসিবুল ইসলাম মিজান পরিচালিত তুমি আছো হৃদয় ছবির মাধ্যমে। ওইটার মনে হয় একটা ইন্টারেস্টিং গল্প আছে, তাই না? হ্যাঁ, আপনি কাজের ব্যাপারে খুবই রুচিশীল। একদম প্রথম কাজ হওয়া সত্ত্বেও খুব একদম বেছে বেছে, কিংবা না, উনি আসলে আমাকে এক নাম্বার হচ্ছে উনি আমাকে রাজি করিয়েছিলেন, প্রায় 1 বছর লেগেছে। মানে আমি ছবি করব না। এটার কারণ কি ছিল? কারণ ছিল তখন আসলে 2006 সালের দিকের কথা, ওনার সাথে পরিচয়ের পর। উনি ফার্স্ট যেদিন আমার সাথে দেখা হয় সেদিনই আমাকে প্রস্তাব দেন যে ছবি করব কিনা। আমি বললাম না, ছবি করবো না। কেন করবো না? আমি বললাম যে এত খারাপ সময়, ছবি দেখে না, দেশের মানুষ দেখে না, অশ্লীলতায় ভরা। আমি কই না না না, এখন তো ভালো ছবি হচ্ছে। উনি তখন একটা ছবি মানে শুটে ছিলেন, আমার স্বপ্ন তুমি ছবিটা। তো পরে উনি আমার কার্ড নিলেন এবং ওনার কার্ড দিলেন এবং বললেন যে তুমি আমার এক গল্পটা শোনো। এটা বলতে বলতে 1 বছর আমি গল্প শুনতে রাজি না। শেষমেশ একটা পর্যায়ে উনি আমাকে তখন বলছে যে ছেলেরা আমাদের পেছনে ঘুরে হিরো হওয়ার জন্য, তুমি উল্টা ইয়ে করছো, তোমাকে ভালো লাগছে, ঠিক আছে। তারপর উনি আরেকটা ছবি করেন, কপাল ছবির নাম। এখানেও বড় বড় আর্টিস্টরা কাজ করেন। তো এই ছবির ডাবিং হচ্ছিল এফডিসিতে। ওনার সাথে মাঝে মাঝে আমার কথা হতো ফোনে, উনি ফোন দিতেন। তো উনি আমাকে একদিন ফোন দিয়ে বললো যে কপালের ডাবিং হচ্ছে, তুমি আসো। তো আমি বললাম ভাইয়া, আপনার ছবির ফুটেজ আমি টেলিভিশনে দেখেছি, এই ছবিটা ভালো হবে আপনার। বলছে তুমি আসো, তোমার সাথে এরকম যারা যারা এখানে কাজ করছে এদের সাথে পরিচয়, বড় বড় আর্টিস্টরা কাজ করেন, শাবনুর ম্যাডাম কাজ করছেন, এরকম বড় বড় আর্টিস্টরা। তারপর পরে এফডিসিতে গেলাম। এফডিসিতে যাওয়ার পর উনি আগেই বলে রেখেছেন এরকম একটা ছেলে আসতেছে। তো মাহফুজ আহমেদ আমাদের যে অভিনেতা, উনি ওই ছবির হিরো, সাকিব ভাই ছিল হিরো আরেকটা, আর শাবনুর ম্যাডাম রেসিয়ারা ছিল। তো পরে মাহফুজ ভাই আমাকে দেখা মাত্র বলছে তুমি আরজুনা, তুমি রাজি হচ্ছ না কেন, ছবি করছো না? আমার ছবির অবস্থা ভালো না, গায়ে আমরা করতেছি না, হ্যাঁ এখন ভালো হয়েছে, চলো চলে। তারপর সারাদিন ওনাদের সাথে কাটালাম, খাওয়া দাওয়া করলাম। তারপর ওনারাই বললো যে তুমি গল্পটা শোনো, পছন্দ না হলে করিও না। তো পরের দিন ওনার ডাবিং ছিল না, ওনার বাসায় ডাকলো, গেলাম, গল্পটা শুনলাম, এই তুমি আছো হৃদয়ের। দেখি যে আসলে খারাপ কিছুই নেই গল্পে, অনেকটা মানে একটা থাপ্পড়ও নেই,
এরকম আর কি। হ্যাঁ, এই জন্য বোধহয় আপনার খুব ভালো লেগেছে যে এই হ্যাঁ। গল্পে একটা থাপ্পড়ও নেই। পরে বললাম যে ঠিক আছে আমি করতে পারবো, কিন্তু আমার মা যদি রাজি হন। পরে আচ্ছা, আম্মাকে আমি ফোনে ধরাই দিলাম, আম্মা এত কিছু বুঝে না। উনি হাসিবুল ইসলাম মিজান ভাই, উনি মাকে মা ডাকা শুরু করলেন, বললেন যে আমি আপনার বড় ছেলে, আপনার ছোট ছেলের নিয়ে একটা কাজ করতে চাই। আম্মা ওদিক থেকে বলতেছে যে ফোনে, হ্যাঁ হ্যাঁ যেটা ভালো হয় করো। সে তো উনি আর এত খুব- কিছু খুব খুশি। মুরব্বী, উনি এত কিছু জানে না সিনেমা টিনেমা। এই তারপর সেখান থেকে তুমি আছো হৃদয়। চলচ্চিত্রে কাজ করলেন, যখন দর্শকরা আপনাকে দেখলেন, দর্শক শ্রোতারা প্রশংসা করলেন, তখন এর প্রাপ্তিটা কেমন ছিল? এটা তো অসাধারণ। ফার্স্ট অফ অল হচ্ছে আমি শুটিংয়ে যখন যাই, শুটিংয়ে যাওয়ার আগে আমার দুইটা শর্ত ছিল ডিরেক্টরের উপর। একটা হলো ঠিক আছে ছবিটা করব, ক্যামেরা পার্সন থাকতে হবে, ক্যামেরাম্যান থাকতে হবে জেড.এস. মিন্টু সাহেব, আমি ওনার নাম জানি না, আচ্ছা। উনি হচ্ছে কেমন থেকে কেমন ছবির ক্যামেরাম্যান, ওনাকে লাগবে। তো আসলে মিজান ভাই এর আগে 3টা ছবি ওনাকে দিয়ে করেছে, আমার স্বপ্ন তুমি, জন্ম, কপাল, 3টা ছবিও ক্যামেরাম্যান। তো উনি বলতেছে এই ছবিটাতে আমি অন্য কাউরে নিতে চাইছি, তুই আবার ঝামেলা করতেছ। আমি বললাম না, কেমন থেকে কেমন ছবির ক্যামেরাম্যান লাগবে। উনি না থাকলে আমি কাজ সেকেন্ড করছি শর্ত না। ছিল এসআই টুটুল ভাইকে নিতে হবে, সঙ্গীত পরিচালক সঙ্গীত হিসেবে। পরিচালক। কারণ টুটুল ভাইয়ের তখন 2টা গান হ্যাবক রকম হিট। একটা হলো আমার মাঝে নেই এখন আমি, এটা রানী কুঠির রানী বাকি কুঠির ইতিহাস বাকি ছবির গান। ইতিহাস। আর একটা হলো যাই দিন যায় খাকি, হৃদয়ের কথা ছবির গান। তো দুটোই একদম ইয়াং দারুণ। জেনারেশন তখন ওনার এই 2টা গানে মারাত্মক আনন্দিত। তো আমার চাওয়া ছিল যে মানে ওনারা থাকলে ছবি ভালো হবে। যেহেতু এসআই টুটুল ভাইয়ের কথা আসলো, গানের প্রসঙ্গ চলে আসলো, আমরা কিন্তু জানি যে আপনি সুন্দর গানও গাইতে পারেন। একটু করে শুনতে চাই যে সকালটা সুন্দর হয়ে যাক সবার। আচ্ছা, সকালটা তাহলে এই যে তুমি আছো হৃদয়ের গান করি, হয়ে যাক। সেই জনপ্রিয় গানটি করি। হও যদি তুমি নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে। হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই তোমাকে, তুমি যে আর কারো নও। বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। বাহ, আপনিও আপনার কাজের মাধ্যমে সবার হৃদয়ে বেঁচে থাকুন অনেক 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 যুগ যুগ ধরে, থ্যাংক ইউ। তেমনটা প্রত্যাশা রইল। আচ্ছা, এই যে এত সুন্দর গান করছেন, গানটা কি ছোটবেলা থেকে চর্চা ছিল নাকি ছোটবেলা নিজের থেকে পছন্দ আমার ফ্রেন্ড সার্কেলে বলতো যে তুই গান করলে ভালো করতি। তো খুব একটা সময় এরকম লাগতো আহারে আমি যদি কখনো হারমোনিয়ামটা শিখতে পারতাম। কিন্তু আমাদের তো খুব কনজারভেটিভ ফ্যামিলি, যে ওই বয়সটাতে কোথাও গিয়ে কিছু শেখা, এগুলা ঘর থেকে অনেকটা মারধর করে বের করে দেবে এরকম। আর আমি এমন একটা ঘর থেকে আজকে হিরো হওয়া, আমার ফ্যামিলির মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে খুব, এক তো চিটনিয়ন জানেন, সেকেন্ড হচ্ছে আমরা খুব ধার্মিক পরিবারের, সেখান তাহলে থেকে তো ফিল্মের আপনাকে হিরো ছোট হওয়া, থেকে এটা খুব ফাইট করতে হয়েছে। হ্যাঁ এটা মানে, আর আমার ফ্যামিলি দেশের বাইরে, ওই সময় দেশের বাইরে থাকার কারণে কিছুটা ফাইটটা ফ্যামিলির সাথে, যখন আমি ফিল্মের হিরো হয়ে যাই। কিন্তু আমি যখন গ্রুপ থিয়েটারে কাজ করি তখন কিন্তু খুব বাধা পেতাম, খুব বাধা দিত যে মানে এরকম কাজ করা যাবে না। একদম ছোটবেলায় যখন বেড়ে উঠছেন তখন নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখতেন? অনেকেই তো স্বপ্ন দেখেন বা অনেক পরিবার থেকে চাপ থাকে যে ডক্টর হবে ছেলে, কিংবা ইঞ্জিনিয়ার হবে, কিংবা বড় কোনো পদে যাবে। সেই জায়গা থেকে যদি আপনার নিজের স্বপ্নের কথাটা জানতে চাই, বা বাবা মা বলছিলেন যে কনজারভেটিভ ছিলেন অনেক বেশি, তারা কি চাইতেন তখন? ওনারা চেয়েছেন একটা মানুষের মতো মানুষ হও, ভালো। ওই শিক্ষাটা ফ্যামিলি থেকে পেয়েছি যে তুমি যাই করো না কেন। ধরেন আমার বড় ভাই এখনো স্টিল দুবাই থাকে, আমার বড় ভাই অল টাইম বলে বাবার কথাটাই বলো, তুমি এমন কাজ করো যেটা বাবা মা যেন কোনোদিন অসম্মানী না হয় আমাদের কারণে। ঠিক আছে, তো এটাই কিন্তু বিগ একটা চাওয়া, যে মানুষ হিসেবে ফার্স্টে মানুষ হওয়া তুমি যেই করো। আর আমার ভিতরে যেটা কাজ করতো অল টাইম, সেটা হলো আমি একটু ক্রিয়েটিভ কিছু
আমি একটু আলপনা করতে চাই, আমি একটু গান করতে চাই, আমি একটু অ্যাক্টিং করতে চাই, উপস্থাপনা করতে চাই, আমি ক্রিয়েটিভ কিছু করতে চাই। হ্যাঁ, তো সেখান থেকে সেখানের প্রতিফলন। পরিবারের মানুষের পাশাপাশি যারা বন্ধু বান্ধব যারা ছিল বা আত্মীয় পরিজন, তারা এখন হিরোকে দেখে কি বলেন? হিরোকে দেখে ফার্স্ট বলে কোনো অনুষ্ঠানে গেলে কোনো না আমাদের হিরো কই, আমাদের হিরো আসছে, এরকম ব্যাপার আসছে। এগুলো আলাদা। তবে হ্যাঁ, কাছের বন্ধুরা যেটা করে, কিছু আড্ডা দিচ্ছে, হঠাৎ করে বলে শোনো তুমি এত পার্ট নিও না, তুমি কিন্তু আমাদেরই। হ্যাঁ, তুমি কিন্তু আমাদেরই, হিরো টিরো বাদ দাও, এখন তুমি এই করো। এই জিনিসটা আছে, এটা ভালো লাগে খুব। কখনো কি মনে হয়েছে যে এটা আমার স্বপ্নের চরিত্র, বা এই চরিত্রে আমি কাজ করতে চাই, বা এটা আমার খুব ইচ্ছে করছে, তেমন কি কোনো চরিত্র আছে? আছে। শুনি। সালমান ভাইয়ের, সালমান শাহ অভিনীত বেশিরভাগ ছবির চরিত্রগুলো আমার স্বপ্নের চরিত্র। আচ্ছা। তার ভিতর কেমন থেকে কেমন একটা, কেমন থেকে কেমতের রাজ, হ্যাঁ, রাজ আর রেশমি, সেই কেমন থেকে কেমন ছবির এই চরিত্রটা আমার অসম্ভব রকম পছন্দ। তারপর আরেকটা চরিত্র আছে, সেটাও রাজ, যদিও বা সেটা হিন্দি, শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে রাজ। যদি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাই, অভিনয় তো করছেন, একই সঙ্গে বলছিলেন যে আর্টের প্রতিও একটা অন্যরকম ভালোবাসা আছে, একাকির প্রতিও একটা সময় উপস্থাপনাও করতেন, গান নিয়ে কি এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে নাকি? গান তো মানে আমি টুকটাক লেখালেখি করি গান। আচ্ছা। রিসেন্টলিও লিখছি, কিন্তু কোথাও ওইভাবে দিয়েছি তা না। এর আগে আজ থেকে আমার প্রথম ছবিতেও একটা গান লেখা ছিল, সুর করা ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখন মাঝে মাঝে গান লিখি, জমানো আছে অনেকগুলো গান, প্রায় 100 গান জমানো আছে, কিন্তু কাউকে এখনো। কেন এগুলো কেন আমরা পাচ্ছি না? আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা কিছুর সঠিক সময় দরকার। মানে একদম পারফেক্ট সময়ে, ওই সময়ের জন্য ওয়েট করা দরকার, যে সময়ে আমি ওটা দিলে সবার কাছে যাবে। সেই সময়টা তাহলে কবে নাগাদ হতে পারে? আমরা যদি হবে, খুব শীঘ্রই হবে সেটা। আচ্ছা, তাহলে মোটামুটি কতগুলো গান এমনিতে জমা হয়েছে লেখালেখি? প্রায় 100 গান অনেক গান তো। আপনি চাইলে কিন্তু এতদিনে গানগুলো নিয়ে কাজও করতে পারতেন। কয়েকটা গানের আমি সুর টুরও করেছি, এখন শুরু করছেন? হ্যাঁ, এখন সুর করে গেয়ে দিলে সেটা ভালো হবে না, কারণ ওই সুরটা ইয়ে হতে পারে, কপি হতে পারে। না, আমরা চমক থাকুক সেটাই চাই, এবং একদম সেই ধামাকা নিয়ে আসুক। কিন্তু গানগুলো কি আপনারই করার ইচ্ছা আছে, নাকি আপনি অন্য কোনো শিল্পীদেরকে দিয়ে অন্য করাবেন? শিল্পী, আমি তো সেখানে কি নতুনরা সুযোগ পাবে, এমন কি সম্ভাবনা আছে? 100% যে যোগ্যতার পাওয়া উচিত। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একটু যারা জনপ্রিয় বা গানটা যেন বেশি জনপ্রিয়তা পায়, এই জন্য একটু বড় মাপের শিল্পীদেরকে দিয়ে। না, আমার কাছে মনে হয় যে আমি গানকে ফার্স্ট মূল্যায়ন করে হচ্ছে সুর। সুর যদি পছন্দ হয়, গানের কথা ফ্যাক্ট না, ফার্স্ট সুর। সুরটা ভালো না হলে পৃথিবীর শ্রেষ্ঠ কথা দিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, সো ফার্স্ট আমি প্রাধান্য দিই সুরটা আমার মনে আমার লাগছে কিনা, দেন ওখানে আপনি যেই কথাই ফেলবেন ভালো লাগবে। একেবারেই তো শেষের দিকে চলে এলাম গল্প করতে করতে, যদি একটু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদের বলতেন। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, আমার এখন নতুন করে আবার এই প্রজন্ম মানে নতুন করে দেশ গড়ার প্রত্যয়ে আমিও চাই এই প্রজন্মের সাথে তাল মিলিয়ে আমার ইন্ডাস্ট্রিটা, আমার মিডিয়া বা আমার চলচ্চিত্র বিশেষ করে এই প্রজন্মের চিন্তাভাবনার সাথে আমার চলচ্চিত্র এগিয়ে যাক। আমার ইন্ডাস্ট্রির মানুষগুলো অতীত না টেনে এখন থেকে সবাই মিলে কি করতে হবে সেটাতেই থাকতে চাই, সেটা দেখতে চাই, প্রত্যেকের সদ ইচ্ছাটা দেখতে চাই। এবং ইন্ডাস্ট্রির মানুষগুলো না খেয়ে আছে, ঘর ভাড়া দিতে পারছে না, চলচ্চিত্রের মানুষগুলো খুব খারাপ অবস্থায় আছে, ছবি হচ্ছে না, এই জিনিসটা শোনা থেকে একটু নিজেকে এখন ইয়ে করতে চাই। মানে এখন শুনতে চাই যে ইন্ডাস্ট্রিতে এখন দারুণ কাজ হচ্ছে, এখন টেকনিশিয়ানরা দারুণভাবে ফ্যামিলি চালাচ্ছে, কারো কোনো ইয়ে নেই, আনন্দের সহিত সে আবার সে স্বপ্নের জায়গাটা স্বপ্নের মতোই তৈরি হয়েছে, এটা দেখতে চাই। আমাদেরও তেমনটা প্রত্যাশা রইল, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। খুব ভালো থাকুন। আমাদের আজকের আয়োজনে আসবার জন্য আরও একবার ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানের সকল কলাকুশলী যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন প্রত্যেককে ধন্যবাদ, দর্শককে অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ভারতের হিন্দু ধর্মীয় নেতা স্বামী বিবেকানন্দের একটি উক্তি বলে বিদায় নিব আজ। তিনি বলেছেন, জীবনে ঝুঁকি নাও, জিততে
জিতলে তুমি নেতৃত্ব দেবে, হারলে অন্যকে পথ দেখাবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।